13ই মার্চ 2023। আজ চেং আর জুনো এসেছে ইরিনকে হসপিটাল থেকে নিয়ে যেতে। টানা 5 দিন হসপিটালে কাটানোর পর ইরিন আজকে বাড়ি যাওয়ার অনুমতি পেয়েছে। জুনোকে এতদিন না দেখতে পেয়ে তার মোটেই ভালো লাগছিল না, তাই ছেলেকে কাছে পেয়ে খুব খুশি আছে। ছেলের সাথে খুনসুটিতে মেতে উঠেছে। অন্যদিকে চেং হসপিটালের বিল মিটিয়ে সমস্ত ফর্মালিটি পূরণ করতে ব্যস্ত। সবকিছু মিটিয়ে হসপিটাল থেকে বেরোতে প্রায় বেলা 12টা বেজে গেল। ওদের গাড়িটা হসপিটাল চত্বর থেকে বেরিয়ে বড় রাস্তায় পড়ল। চেং আজকে নিজেই ড্রাইভ করছে, আর পেছনের সিটে বসে আছে ইরিন আর জুনো। গাড়িটা একটা রাস্তার মোড়ে বাঁক নিতেই ইরিন বলে উঠল, চ্যাং, তুমি এদিকে গাড়ি ঘোরালে কেন? এটা তো বাড়ি যাওয়ার রাস্তা নয়। চেং এবার একটু মজার ছলেই বলল, আমরা বাড়ি যাব এই কথা আমি আবার তোমায় কখন বললাম? বাড়ি যাচ্ছি না? তাহলে কোথায় যাচ্ছি আমরা? সারপ্রাইজ। অপেক্ষা করো, একটু পরেই সবকিছু জানতে পারবে। ঘণ্টাখানেক পর ওদের গাড়িটা যেখানে থামল তার চারপাশের পরিবেশ দেখে অবাক হয়ে গেল ইরিন। এটা একটা ছোট পাহাড়ের পাদদেশ। রাস্তার একদিকের মাটি ঢালু হয়ে নেমে গিয়েছে নিচে নদীর খাতে। তার ওপাশে নিজেদের মাথা নীল আকাশের বুকে রেখে দাঁড়িয়ে আছে সারি সারি ছোট বড় অনেক পাহাড়। আর রাস্তার অপর পাশের জমিতে চারিদিকে অনেক গাছগাছালি তাদের সবুজ পাতার চাদর বিছিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। তাদের মাঝখান দিয়েই একটা ঢালাই রাস্তা এঁকে বেঁকে ধীরে ধীরে উঠে গিয়েছে ছোট পাহাড়টার ওপর। কি কেমন লাগছে মাই লাভ? চারিদিকটা কেমন? অসাধারণ সুন্দর, জাস্ট আনবিলিভেবল। কিন্তু আমরা এখন এখানে আসলাম কেন? আমরা এখন ওই পাহাড়টার উপরে যাব। ওখানেই তো তোমার জন্য রাখা আছে সেই সারপ্রাইজটা। এবার চেং গাড়ির গতিটা কমিয়ে ধীরে ধীরে সেই রাস্তা ধরে ওপরে উঠতে থাকল। দুই পাশের সবুজ গাছপালা রাস্তার উপরে হাত মেলে যেন ওদের স্বাগত জানাচ্ছে। কিন্তু একটা ব্যাপারে একটু যেন অবাক হলো ইরিন। চেরি ব্লসম প্রায় শেষ হতে চলল, কিন্তু এখানকার চেরি গাছগুলোতে তো এখন একটাও ফুল ফোটেনি। শুধু ঘন সবুজ রঙের পাতায় ঢেকে আছে চারপাশ, যেন বসন্ত এখানে আসতে ভুলেই গিয়েছে। পরিবেশে শীতলতা থাকলেও গাছগুলোর যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা এখনো যেন গ্রীষ্মের গণ্ডি পেরোয়নি। এমন সময় গাড়ি থামল। ইরিন জুনোকে নিয়ে গাড়ি থেকে নেমে আবারও একবার অবাক হয়ে গেল। সামনেই ট্র্যাডিশনাল চাইনিজ ধাঁচে তৈরি একটি মঠ। ঢোকার পথে একটি কাঠের তৈরি প্রবেশ তোরণ। এছাড়া ভেতরে কাঠের তৈরি সেই প্রাচীন ধাঁচের প্যাগোডার মতো অনেকগুলি ঘরবাড়ি আর আরাধনার মঞ্চ। সেখানেও ঘন সবুজ বৃক্ষরাজিতে ঢেকে আছে চারিদিক, যেন এক স্বপ্ন রাজ্য। ইরিন জুনোকে কোলে নিয়ে ভেতরে ঢুকে অবাক নিষ্পলক চোখে চারপাশের শোভা দেখে মনে মনে খুব খুশি হলো। চেং এবার বলল, আগামী কয়েকটা দিন আমরা এই মঠেই থাকব। আমি এই জায়গাটা তোমার জন্য বুক করেছি জানো। এই সময়টা মঠে কোনো স্থানীয় লোকজন আসে না। ওই অতীতে নাকি কোনো একটা বছরে এই সময়টাতে কোনো একটা ঘটনা হয়তো ঘটেছিল। তখন থেকেই মঠ সারা বছর খোলা থাকলেও বছরের শুধু এই সপ্তাহটায় স্থানীয় কেউ এদিকে আসতে চায় না। তাই এই জায়গাটা আমাদের জন্য বুক করতেও আমার কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, একটু খরচ হয়েছে বটে, তবে এখন তো কয়েকটা দিন আমরা কাটাই আমাদের নিজেদের মতন করে, বলো? ইরিন এরকম একটা জায়গায় আসতে পেরে খুব খুশি হয়েছে ঠিকই, কিন্তু তাও সে বলল,
সবই তো বুঝলাম চ্যাং, কিন্তু আমার ইনস্টিটিউটের অনেক কাজ পড়ে আছে। এই কদিন আগেই আমরা জ্যাংসু থেকে ভ্যাকেশন কাটিয়ে এলাম, এখন আবার এখানে ছুটি কাটাবো। তাছাড়া এখান থেকে বিজনেস সামলাবো কি করে? আর এত বড় জায়গায় নিজেদের জন্য বুক করা তো অনেক খরচের ব্যাপার। তুমি না কি যে করো চ্যাং। আরে আস্তে আস্তে আস্তে। আচ্ছা, এতগুলো প্রশ্ন একসঙ্গে করলে আমি কি করে উত্তর দেবো বলো তো? দেখো, আমি আগেই তোমার ইনস্টিটিউটে কথা বলে কয়েকদিনের জন্য তোমার ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা আমি করে নিয়েছি। তাছাড়াও কয়েকদিন আগে তোমাদের এই যে ঘটনাগুলো ঘটলো, এই জন্য তোমাদের ইনস্টিটিউট এমনিতেই কয়েকদিন বন্ধ থাকবে। আর ম্যানেজারকে আমি কয়েকদিনের জন্য সব বুঝিয়ে দিয়ে এসেছি, উনি সবটা সামলে নেবেন। দেখো ইরিন, তোমার বাবা চলে যাওয়ার আগে আমাকে যে দায়িত্বটা দিয়ে গেছেন, তা আমি যথাসাধ্য পালন করবার জন্য সর্বদাই চেষ্টা করি। এখন রইল বাকি টাকার কথা। ইরিন ইরিন আমারও তো নিজের কিছু সঞ্চয় রয়েছে, আমি সেইখান থেকে এইসব ব্যবস্থা করেছি তোমার জন্য। তবে এটা ঠিক যে বছরের অন্য কোনো সময় হলে এই জায়গাটা থাকার জন্য নেওয়া হয়তো সম্ভব হতো না। তবে এই সময় স্থানীয় লোকেরা তো এখানে আসে না বলেই আমার একটু সুবিধে হয়েছে। এইটুকু বলে চুপ করে যায় চেং। ইরিন বুঝে হঠাৎ করে টাকার কথাটা বলা বোধহয় ঠিক হয়নি। চেং হয়তো কষ্ট পেয়েছে মনে। সত্যিই তো, চেংই তো সমস্ত দায়িত্ব সামলায়। ইরিন তো পড়ে থাকে তার নিজের ইউনিভার্সিটির কাজে। তাই ইরিন এবার নরম গলায় বলল, সরি চ্যাং, আসলে আমি ওভাবে কিছু বলতে চাইনি। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমার জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ। সত্যি তোমার মতন একজনকে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, এবার চলো, ভেতরে যেতে হবে তো। আর জন্য টুপিটা একটু ঠিক করে নাও তো, হাওয়া লাগলেও ঠান্ডা লেগে যাবে। এই বলে লাগেজগুলো নিয়ে এগিয়ে গেল চেং। সাথে ইরিনও এগুলো জুনোকে কোলে নিয়ে। এরপর বেশ কতগুলো দিন ওদের খুব ভালোভাবেই কেটে গেল। কিন্তু ওই যে কথায় আছে না, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এই স্থান যে এক নিগূঢ় তন্ত্রের কালচক্রে আবদ্ধ হয়ে আছে, আর ওদেরকে গ্রাস করতেই সে এত বছর ধরে অপেক্ষা করে আছে। তবে এ বিষয় চেং বা ইরিন কেউই জানতে পারল না। জানা ওদের পক্ষে বোধহয় সম্ভবও ছিল না। আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এক অসমাপ্ত শতাব্দী প্রাচীন নাটক। 350 বছর পরে ইতিহাসের পাতা উল্টে অবশেষে আবারও ফিরে আসছে সেই অভিশপ্ত দিনটা। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন, আজকে আপনারা শুনছেন সুগন্ধির ঘ্রাণ ধূসর, এই অডিও সিরিজের অন্তিম পর্ব। এতদিন ধরে যারা আমাদের এই গল্পের অর্থাৎ সুগন্ধির ঘ্রাণ ধূসর এই অডিও সিরিজের গতি প্রবাহের সঙ্গে আমাদেরই সাথে বয়ে এসেছেন, শুনেছেন প্রত্যেকটি পর্ব এবং কমেন্ট করে জানিয়েছেন আপনাদের কেমন লেগেছে, তাদেরকে গল্প কথার তরফ থেকে অসংখ্য ভালোবাসা। আপনাদের সঙ্গ পেলে তবেই না এভাবে নতুন স্বাদের কিছু গল্প, বড় গল্প আপনাদেরকে শোনাতে পারবো। চলুন আর দেরি করব না, আজকেই হবে যবনিকা পতন। গল্পের শেষ খণ্ডে এসে আমরা হাজির হয়েছি। আপনারা শুনছেন বিশ্বদীপ সরকারের কাহিনী সুগন্ধির ঘ্রাণ ধূসর, এই অডিও সিরিজের শেষ খণ্ড, প্রতিশোধের শেষ রাত। 20শে মার্চ 2023। গতকাল পূর্ণিমা ছিল। চারিদিকে জঙ্গলের মাঝে
এরকম একটা নির্জন জায়গায় পূর্ণিমা রাতের সৌন্দর্য যে কত সুন্দর তা আগে কোনোদিনও ওরা বুঝতে পারেনি। তাই সারা রাত সেই সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়েছে ওরা, সাথে উপভোগ করেছে সেই আতরের ধূপের সুবাস। এই পরিবেশে সেটার গন্ধ যেন আরো মিষ্টি হয়েছে, আরো খোলতাই হয়েছে। হ্যাঁ, ইরিন যখন এখানে এসে ট্রলিটা খুলেছিল তার ভেতরে আতরের শিশিটাকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। চেংকে জিজ্ঞেস করলে ও বলেছিল এখানে আসার জন্য জিনিস প্যাক করার সময় ও ইরিনের পছন্দের এই আতরের শিশিটাকে ভোলেনি, সেটাকেও নিয়েছে। তাছাড়া এটা ছাড়া তো ইরিনের এখন চলেই না। তাও হসপিটালে বাধ্য হয়ে ওই কটা দিন এটা কাছে পায়নি, তাই এটাকে এখানে পেয়ে ওর আনন্দ আরও খানিকটা বেড়ে গিয়েছিল। ও মনে মনে ঠিক করলো আর কাজ ছাড়া করবে না শিশিটাকে। তারপর আজ সকালে উঠে খাওয়া দাওয়া সেরে চেং, ইরিন আর জুনো তিনজনে মিলে আরও একবার ঘুরে ফিরে দেখছিল মাঠের চারপাশটা। চেংয়ের হাতে ক্যামেরা আর ইরিনের বুকের কাছে বেবি ব্যাগে বসে আছে জুনো। মা বাবার সাথে তাকেও বেশ খুশিই দেখাচ্ছে। বড় বড় চোখ করে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে সে। আজকেই এখানে ওদের ঘোরার শেষ দিন, কাল সকালেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তাই এখানকার নান্দনিক সৌন্দর্য আরও খানিকটা উপভোগ করে নিতেই চারপাশটা ঘুরে দেখছিল। এমন সময় ইরিন লক্ষ্য করল দূরে কিসের দিকে যেন ক্যামেরা তাক করে ফটো তুলছে চেং। ওর দিকে এগিয়ে গেল ইরিন। দেখল দূরে একটা ঝোপের ওপর একটা পাখি বসে আছে, সেটারই ছবি তুলছে চেং। কিন্তু ও কি, ঝোপের আড়ালে একটা কাঠামো দেখা যাচ্ছে না? একটু কৌতূহলী হয়েই ইরিন চেংকে বলল, চ্যাং, দেখো ওইখানটায় কিছু একটা আছে ঝোপটার আড়ালে। কোথায়? আরে ওই তো, ওই ঝোপগুলোর ওপাশে। বলছি চলো না, একটু দেখে আসি কি আছে ওখানে। না না, একদম না, ওদিকে যাওয়া বারণ আছে। মঠ কর্তৃপক্ষ কিন্তু প্রথম দিনেই বারণ করে দিয়েছিলেন, দেখছো না? ওই জন্য আমি কিরকম দূর থেকে ছবি তুলছি। তাহলে তো আমি যাবই, নিশ্চয়ই কিছু আকর্ষণীয় জিনিস আছে ওখানে। এই বলে ইরিন ছেলেকে নিয়েই দৌড়ে গেল সেদিকে। এদিকে চেং নিরুপায় হয়ে ওদের পিছনে পিছনে গেল। আরে 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 এই ইরিন, এই ইরিন, আরে কি করছো তুমি? আরে ওই দিকটা যাওয়া মানা আছে। আরে কদিন আগেই তোমার পাটা ভালো হয়েছে, এরকম করে দৌড়িও না, আবার ব্যথা পাবে তো। এই ইরিন! ইরিন সেই জায়গাটায় পৌঁছে দেখল একটা পাথরের বেদি, তার উপর একটি কাঠের ফ্রেমের মতো গঠন রয়েছে। সেটির রং চটে কাঠ ক্ষয়ে গিয়েছে। বেদির চারিদিকে বড় বড় ঘাস গজিয়ে উঠে প্রায় ঢেকে ফেলেছে জায়গাটাকে। সেই সব ঝোপঝাড়ের পেছনে গাছগাছালির ওপারে যে একটা খাদ রয়েছে তা ইরিন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকেও দিব্যি বোঝা যায়। ইরিন চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিল। এমন সময় চেং সেখানে এসে পৌঁছালো। ইরিন এবার সেই বেদির দিকে তাকিয়ে আনমনে বলতে থাকলো, দেখো চ্যাং, এই বেদিটাকে, কত পুরনো এটা। এখানে হয়তো কোনো অনুষ্ঠান হতো প্রাচীনকালে, এখন কেমন অযত্নে অবহেলায় পড়ে আছে। কে জানে কি রহস্য লুকিয়ে আছে এখানে। কেন এদিকে আসা বারণ? কি এমন ঘটেছিল এখানে তা বোধহয় আজ আর জানার কোনো উপায় নেই, তাই না বলো চ্যাং? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর না পেয়ে পিছনে ঘুরে চমকে উঠল ইরিন। এ কি, চেংয়ের হাতে একটা রিভলভার, আর সেটা তাক করা রয়েছে ঠিক ইরিনের কপালের মাঝখানটায়।
বিস্ফারিত হয়ে গেল ইরিনের চোখ। চেং দাঁতে দাঁত পিষতে পিষতে বলল, তুমি ঠিকই বলেছ ইরিন। অতীতে কি ঘটেছিল তা যেমন আজ জানার কোনো উপায় নেই, ঠিক তেমনি আজ তোমার সঙ্গে যা যা ঘটবে তার কেউ কোনোদিন জানতে পারবে না। এ- এসব তুমি এসব তুমি কি বলছো চ্যাং? আর আর তোমার হাতে রিভলভার কি করছে? দেখো দেখো, আমাকে কিন্তু ভয় দেখিও না। এইসব মজা কিন্তু আমার একদম পছন্দ না। আমার কিন্তু স্ট্রেস নেওয়া বারণ। ডাক্তারবাবু বারবার বলে দিয়েছেন। এমন সময় চেং তার হাতের বন্দুকটা মাথার উপর তুলে আকাশের দিকে তাক করে ট্রিগারটা চেপে দিল। আর সাথে সাথে একটা বিকট আওয়াজে কেঁপে উঠল চারপাশ। ইরিন চিৎকার করে নিজের দুই কান চাপে। তার কোলে থাকা ছোট্ট জুনো ভয়ে কাঁদতে আরম্ভ করেছে। ইরিনের ভুল ভেঙেছে এবার। নকল নয়, একেবারে আসল বন্দুকটা, যার একটা সঠিক নিশানা ইরিনের মাথা এঁফোড় ওফোড় করে দিতে পারে এক মুহূর্তে। আর চেং যে একেবারেই মজা করছে না তা তার মুখের আক্রোশ আর কুটিলতা ভরা অভিব্যক্তি দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু চেং এসব কেন করছে কিছুই তো বুঝে উঠতে পারছে না ইরিন। ও শুধু হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। চেং পুনরায় সেই রিভলভারটা ইরিনের কপালে তাক করে বলতে লাগলো, খুব দিমাগ না তোর? হ্যাঁ, খুব দিমাগ। বাপের অগাধ টাকা, ব্যবসা, মাটিতে পাই পড়ে না। আরে কান খুলে শুনে রাখ, আমি তোকে এক বিন্দুও ভালোবাসি না। শুধু তোর বাপের সম্পত্তি দেখেই আমি তোকে নিয়ে এতদিন ধরে ঘর করছি, বুঝলি? নইলে তোর মতন এরকম একজন আজন্ম মানসিক রুগী, অ্যাংজাইটি পেশেন্ট, একজন পাগলকে কে বিয়ে করবে রে? কে করবে? কে করবে? ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে নাকি উনি মানসিক হতাশায় ভুগতেন। নেহাত তোর রূপ কম নয়, বুঝলি? ওই জন্যই তোর কোলে একটা বাচ্চা দিলাম। কিন্তু তুই তো বোকা, তুই এতদিন কিচ্ছু বুঝিসনি, কিচ্ছু বুঝতে পারিসনি। কিন্তু মানতেই হবে, তোর বাপটা না খুব চালাক, খুব চালাক। সেবার আমি কিছু টাকা সরিয়েছিলাম তোদের ব্যবসা থেকে, বুড়োটা ঠিক আমাকে ধরে ফেললো। রাস্তার একটা নোংরা ইঁদুর আমার এতদিনের পরিশ্রমের ফসলটা একটা কামড় বসিয়ে দিল। তারপর আবার তোকে বলেছিল নাকি আমি ঠিক মানুষ না, আমাকে ডিভোর্স দিয়ে দিতে। একদম ঠিক ধরেছিল তোর বাবা, একদম ঠিক ধরেছিল। কিন্তু ওই যে বললাম যে তুই একজন বোকা, তাই তুই আবার আমাকে বিশ্বাস করলি। তাই তো আমি আর কোনো রিস্ক নিলাম না, সুযোগ বুঝে তোর বাপটাকেই সরিয়ে দিলাম পৃথিবী থেকে। এসব কথা শুনতে শুনতে স্তম্ভিত হতে থাকলো ইরিন। আরে হ্যাঁ হ্যাঁ, আমিই মেরেছি ওকে, আমিই মেরেছি। বেটা রাতের বেলায় ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে 3 তলা থেকে 2 তলায় নামছিল। আমি চুপটি করে গুটি সুটি মেরে সিঁড়ির পাশটায় লুকিয়েছিলাম। দিলাম সুযোগ বুঝে একটা ধাক্কা, আর তাতেই তোর বাবা না সিঁড়ি থেকে গড়াতে 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 তোর বাপ পেল একেবারে অক্কা। তুমি এসব কি বলছো? কি বলছো এসব? এই এই একদম চেঁচাবি না, একদম চেঁচাবি না, পাগল কোথাকার। চুপ চুপ। এই এই আরো শুনবি শুনবি শুনবি, হ্যাঁ শুনবি, শোন শোন শোন, তবে শোন শোন। এই বুড়োটা মারা যাওয়ার পর না আমি ভাবলাম যে আমার রাস্তা একেবারে ফাঁকা, শ্বশুরের অবর্তমানে সব সম্পত্তি এই জামাইয়েরই হবে। আহা হা হা, কি আনন্দ, কি আনন্দ। কিন্তু তা হলো না। ওই বদমাইশটা উইলে সব সম্পত্তি এই মেয়েটার নামেই রেখে দিয়ে চলে গেল, আর মেয়ের অবর্তমানে সেই সম্পত্তি পাবে তার নাতি। এই দুধের বাচ্চাটা যে কিনা এখনো অব্দি কোনো কথাই বলতে শেখেনি। আরে এসব জেনে না আমার গাটা একেবারে রিরি রিরি করে জ্বলে উঠেছিল, জানিস? আচ্ছা আচ্ছা, তুই আমাকে বল যে কোম্পানির কোনো বিষয়ে তোর কোনো আন্দাজ আছে? হ্যাঁ, কোনো আন্দাজ আছে? আমি গাধার মতন খেটে খেটে মরবো, কোম্পানির কিসে ভালো হয়, কোন সিদ্ধান্ত নিলে কোম্পানির ভালো হবে, সেই সবগুলো আমিই ভাববো, আর সেগুলোকে পাশ করাতে গেলে তোর থেকে একটা সই নিতে হবে। আরে কেন রে, কেন কেন কেন? আমি কি তোদের মাইনে করার চাকর নাকি? কেন?
তখনই আমি ঠিক করলাম যে তোকে আর তোর কোলের ওই যে পাপটাকে একসঙ্গে বিদায় করব। কত প্ল্যান করলাম। প্রথমবার জাংশু ঘুরতে গিয়ে খাবারে বিষ মিশিয়ে দিলাম, কিন্তু তুই সেটা না খেয়ে ঘুরতে বেরিয়ে গেলি। তারপর ওয়াশিং মেশিন খারাপ করে কারেন্টের শক লাগাবার ব্যবস্থা করলাম, কিন্তু কোথা থেকে ওই কাজের মেয়েটা এসে সব কিছু পণ্ড করে দিল। তারপর একটা সুপারি কিলার ঠিক করলাম, যাতে তোকে অফিসে মেরে অফিসেই রেখে দিয়ে চলে আসে। কিন্তু সেখানেও ঘটলো একটা অঘটন। তোকে খুন করতে গিয়ে সারা নিজেই খুন হয়ে গেল আহম্মকটা। এই 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 তোর কি মরণ নেই রে? হ্যাঁ, তোর কি মরণ নেই? নিজের ভালোবাসার মানুষটার মুখে সব শুনে নিজের কানটাকেও বিশ্বাস করতে পারছে না ইরিন। তার চোখ দিয়ে অজান্তেই দরদর করে জল গড়িয়ে পড়তে লাগলো। মাথাটা ঘুরছে, পা দুটো যেন অবশ হয়ে যাচ্ছে। ওর চোখের সামনে যেন সমস্ত পৃথিবীটা ওলট পালট হয়ে যেতে লাগলো। না, ও পারল না। এ জন্মেও নিজের সমস্তটা উজাড় করে ভালোবেসেও ও ঠকে গেল নিজের মনের মানুষটার কাছেই। তার থেকে ভালোবাসা তো দূর, উল্টে আবারও সেই বিশ্বাসঘাতকতায় ফিরে পেল। সত্যি তো, ইরিন কোনোদিনও কোম্পানির বিষয়ে তেমন কিছুই জানত না, জানার চেষ্টাও করেনি কোনোদিন। চেং যাতে নিজের মতো করে কোম্পানির দেখভাল করতে পারে, যাতে সবকিছু ওর নিজের মনে হয়, তাই তো ইরিন কোনোদিন সেভাবে কোম্পানির কোনো বিষয়ে কোনো রকমের হস্তক্ষেপ করেনি। চেং যখন যা সিদ্ধান্ত নিয়েছে ইরিন তাতেই হ্যাঁ করেছে। তাছাড়া চেং তো জানেই না বারবার ওকে ইরিনের থেকে কোম্পানির পেপার সাইন করাতে হয় বলে ইরিন তো সে কবেই উইল নিজের থেকে চেংয়ের নামে ট্রান্সফার করে ওকে পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছে। শুধু কাজের চাপে ওকে বলা হয়ে ওঠেনি এই যা। আসলে ইরিন তো অ্যাংজাইটি পেশেন্ট, তাই অনেক সময় অনেক কথা মনে থাকলেও বলতে খেয়াল থাকে না। ওই যে চেংয়ের কথায় যাকে বলে পাগল, মানসিক রোগী। আচ্ছা, কেউ যদি নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে তাহলে সে বুঝি পাগল হয়? তাকে বুঝি মানসিক রোগী বলে, তাই না? না, এই প্রশ্নের উত্তর ইরিনের জানা নেই। কাঁপা কাঁপা গলায় অতি কষ্টে ইরিন বলল, তুমি এসব করেছো? হ্যাঁ, আমিই করেছি। কেন? আচ্ছা, তোকে আমি এতক্ষণ ধরে যে সবকিছু নিজের মুখে বললাম, কেন বললাম জানিস? কারণ মরার আগে এগুলো জানিয়ে আমি তোর সব ভুল ভেঙে দিলাম। আরে, ক্রিমিনালদেরকেও তো ফাঁসি দেওয়ার আগে তাদের শাস্তি কোন কারণে কোন ধারায় হচ্ছে তা জানিয়ে দেওয়া হয়। আর তুই তো সেখানে আমার বিয়ে করা বউ। নে 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 এবার মরার জন্য তৈরি হয়। হ্যাঁ, গেট রেডি টু ডাই বেবি। এই বলে তার হাতে ধরা বন্দুকটার ট্রিগারের ওপর ধীরে ধীরে চাপ বাড়াতে থাকলো চেং। ইরিন চোখ বন্ধ করে নেয়। না, এসব শোনার পর ও তো অর্ধেকটা মরেই গিয়েছে। এখন তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই বেশি শ্রেয়। কে জানে, হয়তো ওর ভালোবাসাতেই কোনো খুঁত থেকে গিয়েছে, তাই এবারেও তার ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়া হলো না। তবে আজ শুধু ওর ভালোবাসা নয়, নিজের মনের কাছেও হেরে গিয়েছে সে। তাই আর এই দেহ রেখেই বা কি হবে? এসব ভেবে নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকলো ইরিন। অপেক্ষা করতে থাকলো কখন মৃত্যু আসবে। এমন সময় জুনো আবার কেঁদে উঠল, আর তৎক্ষণাৎ ইরিনের মনের মধ্যে একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে যায়। জুনো, সে তো একা নয়, তার সাথে জুনো আছে। সে তো কোনো দোষ করেনি, ও তো শিশু। না, যে করেই হোক জুনোকে, ওর সন্তানকে ওকে বাঁচাতেই হবে।
আর এই কথাগুলো মাথায় আসতেই চোখ খুলে ফেলে ইরিন। ট্রিগারটা চাপার ঠিক শেষ মুহূর্তে ইরিন এক ঠেলা মারে চেংকে। চেংও এই হঠাৎ আক্রমণের টাল সামলাতে না পেরে পড়ে যায় মাটিতে। এবার ইরিন জুনোকে কোলে নিয়েই দৌড়ে পালাতে যায়, কিন্তু ততক্ষণে চেং হাত বাড়িয়ে ইরিনের পাটা ধরে ফেলেছে। জুনোকে নিয়েও মাটিতে পড়ে যায়, আর তৎক্ষণাৎ ইরিনের জিন্সের পকেট থেকে বেরিয়ে আসে সেই কাচের আতরের শিশিটা। মাটিতে একটা পাথরের উপর পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সব আতর ছড়িয়ে পড়ে সেখানকার মাটিতে, আর সেই সাথেই বেরিয়ে আসে একটা অতি প্রাচীন ঝালর লাগানো চুলের কাঁটা। চেং এবার মাটিতে বসেই ইরিনকে বাঁ হাত দিয়ে জাপটে ধরে ডান হাতের রিভলভারটা চেপে ধরে ওর মাথায়। এইবার এইবার কোথায় পালাবি তুই? হ্যাঁ, এইবার তোকে। আর কিছু বলার আগেই চিৎকার করে উঠল চেং। আসলে ইরিন আর কোনো উপায় না দেখে এক মোক্ষম কামড় বসিয়ে দিয়েছে চেংয়ের হাতে, আর তার ফলেই যন্ত্রণায় চেংয়ের হাত থেকে খসে পড়েছে রিভলভারটা। সেই সময় ইরিনও চেংয়ের হাত ছাড়িয়ে আবার দৌড় দেয়, কিন্তু উত্তেজনার বশে ইরিন ভুলেই যায় যে সে যে দিকে আবার দৌড়াচ্ছে সেদিকেই খাদ রয়েছে। আর তাই একটু এগোতেই পায়ের তলা থেকে মাটির স্পর্শ হারিয়ে ফেলল ইরিন। শেষ মুহূর্তে বেদির পাশে থাকা ভাঙাচোরা কাঠের বাউন্ডারিটা দুই হাত দিয়ে প্রাণপণে চেপে ধরে ঝুলে পড়ে সে। রক্ষা করে নিজেকে আর জুনোকে। নিচে গভীর খাদ, আর তার বুকের কাছের বেবি ব্যাগে ওর ছেলে জুনো। ওরা ঝুলছে খাতের ওপরে। নিচের দিকে তাকিয়ে গা হিম হয়ে গেল ইরিনের। এবার কি করে উদ্ধার পাবে ও? এমন সময় দেখলো চেং এসে দাঁড়িয়েছে সেইখানে। বাবা বাবা বাবা, নিজেই নিজেকে মারার ব্যবস্থা করলি তুই? জানতাম তো এইটাই তো তোর স্বভাব। আরে এতদিন ধরে তোকে আমি দেখছি, তোকে যেদিকে আমি যেতে বারণ করব তুই সেদিকটাতেই যাবি। আরে তাই তো তোকে ইচ্ছা করে আমি এদিকে আসতে বারণ করছিলাম। আমি জানতাম তো যে তোকে বারণ করলে তুই এদিকটাতেই আসবি। খুব কৌতূহল না তোর? হ্যাঁ, সব কিছু দেখার, সব কিছু শোনার খুব কৌতূহল। খুব কৌতূহল। নে নে নে, মেটা এবার তোর কৌতূহল, মেটা, মন ভরে মেটা, মেটা 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 মেটা। চ্যাং, দয়া করে জুনোকে বাঁচতে দাও, আমাকে না বাঁচতে দাও। কোনো দুঃখ নেই, কিন্তু জুনোকে তুমি মরে যেতে দিও না। ও তো শিশু, ও তো কিছু বোঝেই না। ওকে কিসের শাস্তি দেবে তুমি? আরে দোষী তো তোরা দুজনেই। আমার পথের কাঁটা তোরা, আমার পথের কাঁটা। না না, অনেক হয়েছে, আর না নো 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 নো। এবার মর। বাই বাই ডার্লিং, বাই বাই মাই বয়, বাই বাই। স্বর্গে গিয়ে ভালো থেকো, কেমন? বাই বাই। এই বলে রিভলভারের ট্রিগারটা চেপে দেয় চেং। একটা গুলি বিকট শব্দ করে ছুটে যায় চেংয়ের রিভলভার থেকে। শেষ, সব কিছু শেষ হয়ে গেল। ইরিন তার ছোট ছেলে জুনোকে নিয়ে পড়ে গেল গভীর খাদের অতলে। সত্যি আর কেউ পাবে না ওদের কোনো খোঁজ। আরে দাঁড়ান, ভয় পাওয়ার কিছু নেই। এরকম কিছুই হয়নি, আর হবেও না। তবে কি হলো এবার সেটা শুনে নিন। ফায়ার করার ঠিক শেষ মুহূর্তে একটা প্রচণ্ড ধাক্কা অনুভব করলো চেং, ঠিক তার পেটের কাছটায়।
আর সেই সঙ্গে ইরিনকে লক্ষ্য করে ছোড়া গুলিটা লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল। সাথে সাথে চেং ছিটকে গিয়ে বাড়ি খেলো একটা মোটা গাছের কাণ্ডে, তারপর পড়ে গেল মাটিতে। আর ওদিকে দেখুন, ইরিন আর ওর ছেলেকে কোনো এক অদৃশ্য শক্তি তুলে আনছে খাদের দিক থেকে। এমন একটা দৃশ্য চোখের সামনে দেখে চেং বাঘ রুদ্ধ হয়ে গেল। কোথা থেকে কি হলো কিছুই বুঝে উঠতে পারছে না ও। সেই অদৃশ্য শক্তি এবার ইরিনকে ওর ছেলে সহ নিরাপদে নামিয়ে দিল মাটিতে। এ ঘটনায় ইরিন নিজেও হতবাক। চেং একটু ধাতস্থ হতেই আবারও হাত বাড়ালো পাশের মাটিতে পড়ে থাকা তার রিভলভারটির দিকে। সাথে সাথে দূরে মাটির ওপর পড়ে থাকা সেই আতরের শিশির ভিতর থেকে বেরোনো ঝালর লাগানো চুলের কাঁটাটা তীরের মতো এসে চেংয়ের হাতের কবজি ফুঁড়ে গেঁথে গেল গাছের কাণ্ডে। আর্তনাদ করে উঠল চেং। ইরিনও প্রাথমিক ধাক্কা সামলে একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু এই ঘটনায় সেও হকচকিয়ে গেল। ওরা এবার দেখল মাটির ওপর যেখানটায় সেই আতর ছড়িয়ে পড়েছিল সেখান থেকে ঠিক গরম কাপের মধ্যে থেকে যেমন ধোঁয়া ওঠে, কতকটা ওই রকম গাঢ় ধূসর রঙের কুয়াশা উঠতে শুরু করলো। তারপর ধীরে ধীরে আকাশের সূর্যকে ঢেকে ফেলতে শুরু করলো সেই ধূসর মেঘের দল। চারপাশের উষ্ণতা কমে যেন হিমাঙ্কে পৌঁছে গিয়েছে। সনসন করে একটা আওয়াজ হতে লাগলো, কিন্তু বাতাসের নয়, বাতাস স্থির। কিছুক্ষণ পর ওরা বুঝল শব্দটা আসছে ওই আতর ভেজা মাটির থেকেই। সেখানকার মাটি যেন আর মাটি নেই, সাধারণ মাটির মতো দৃশ্যমান হলেও কাঠিন্য হারিয়ে যেন তরল হয়ে গিয়েছে তা। জলের উপরিভাগের মতো মৃদু ঢেউ উঠছে সেখানে, আর সেখান থেকে বেরিয়ে আসছে ঘন ধূসর কুয়াশা। চারপাশের বাতাস ভরে উঠেছে সেই আতরের মাতাল করা অদ্ভুত সুন্দর গন্ধে। এই যে কার আগমন বার্তা তা বুঝতে আজ আর খুব একটা অসুবিধা হলো না ইরিনের, কারণ সুগন্ধির ঘ্রাণ ধূসর, মানে আসছে নরক দোসর। সে ছিঁড়বে মাথার চুল, তার মনে বিষের হুল। মাটিতে পা পড়ে না তার, তবুও খুঁজে ফেরে বারবার। ষড়যন্ত্রে হয়ে বিষম প্রতারিত, তার মনে যেন দারুণ ক্ষত। যখন গায়ের রক্ত হবে হিম, চোখে লাগবে যখন ঝিম, বুঝবে এ সেই শয়তানির ফন্দি, তোমার আত্মাকে করবে বন্দি। তখন সুগন্ধি গন্ধ ছড়াবে শুধুই, জানবে এবার আসবে নুগুই। সেই তরল মাটির থেকে ধীরে ধীরে উঠে আসতে থাকলো নুগুই পিশাচ। সে যত বেরিয়ে আসতে থাকলো ততই চারপাশের পরিবেশ থেকে এক এক করে সমস্ত রং হারিয়ে যেতে থাকলো। সবকিছু হয়ে যেতে লাগলো ধূসর বর্ণের। প্রকৃতির সমস্ত রং একে একে সব কেড়ে নিল সে। তার পরিবর্তে ছড়িয়ে দিল বিষাদের ধূসর রং। কালের অতল থেকে উঠে আসা ওই ভয়াবহ পিশাচের চেহারা দেখে ভয়ে সিটিয়ে গেল ওরা। শত শত বছরের পুরনো মমির মতো শুকনো দেহ, চামড়া ধূসর বর্ণের, কপালে 5টি কালো টিপ, একটা বৃত্তের মতো করে সেগুলো সাজানো। চোখ কোটরে ঢুকে গিয়েছে, সেই কোটর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী নির্গত হচ্ছে। এই ধোঁয়ার ফাঁক দিয়ে যেটুকু দেখা যাচ্ছে তাতেই বোঝা যায় চোখের রং কালো, আর মাঝখানে সাদা চোখের মণি।
মাথায় খাবলা খাবলা চুল লেগে আছে স্থানে স্থানে। গায়ের সাথে একটা শতছিন্ন ধূসর কিমোনো কোনো রকমে জড়ানো আছে। তার কাপড়ের ফালিগুলো বাতাস ছাড়াই এক বিষম আক্রোশের বশে বাতাসে ফুঁসে ফুঁসে তুলছে নিজেদের মাথা। পূর্ণিমা পার করে ফেলেছে নগুই পিশাচ। আজ তাকে আটকানো আর কারোর সাথে নেই। তার সমস্ত বিভৎসতা নিয়ে আজ উঠে এসেছে সে। আমাকে চিনতে পারছিস? লিও, আমাকে চিনতে পারছিস তোরা? চেং আর ইরিন প্রায় একসাথে বলে, ইমো, ইমু, আর সময় হয়েছে, বলেছিলাম না তোদের জীবন একদিন ধূসর হয়ে যাবে। আজ আমি নিচে এসেছি সে কথা রাখতে, শাস্তি দিতে। আজ আমি তোদের জীবনের সব রং ছিনিয়ে নেব। দেখ, চারিদিকে যে দেখ, সব ধূসর, সব। চেং আর ইরিন এখন কেউ আর চেং বা ইরিন নয়। তারা ফিরে পেয়েছে নিজেদের অতীত সত্তা। ওরা এখন যথাক্রমে মুয়াং আর লিও। আর তাই মুয়াং সামনে মৃত্যুরূপী নগুই পিশাচকে দেখে প্রথমে ভয় পেলেও পর মুহূর্তে গর্জে উঠে বলল, আরে আমাকে শাস্তি দিবি তুই? আমাকে শাস্তি দিবি? আরে আমি যা করেছি বেশ করেছি। হাওরান সব কিছু একা একা ভোগ করতো না হলে ওর সময়ে রাজকোষাগার কতটা পূর্ণ হয়েছিল, কতটা কতটা। উল্টে হত দরিদ্র গরিব আর আমাদের প্রজাগুলোর মধ্যে সবকিছু বিলিয়ে দিত। রে এরকম করে রাজকোষাগার পূর্ণ হতো, রাজত্ব চলতো। আমাকে দেখে শেখা উচিত ওর। আমি রাজা হওয়ার পর কর বাড়িয়ে রাজকোষাগার ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছিলাম। হাওরান তো কোনো কাজেরই ছিল না। ওকে আমার দাদা বলতে। আর কিছু বলতে পারল না চেং ওরফে মুয়াং। নগুই পিশাচ রাগে কাঁপতে কাঁপতে গর্জন করে উঠে বলল, তোর এখনো এত কুমোর, তোর কোনো যোগ্যতাই নেই ওর নাম মুখে নেওয়ার, ওকে দাদা বলে ডাকার। তোর এই জীব আমি টেনে ছিঁড়ে নেব। এই বলে চেংয়ের মুখের ভেতর হাত ঢুকিয়ে ওর জিভটা উপড়ে আনলো এক টানে। এই হাত দিয়ে তুই ওকে খুন করেছিলি তাই না? ওই হাত আমি। এই বলে একটা বড় পাথর তুলে বাড়ি মেরে থেতলে দিল চেংয়ের হাত দুটো। কিন্তু নগুই পিশাচ কি তাকে এত সহজে ছাড়বে? সে এবার বলল, এই চোখ দুটো দিয়ে আমাদের সংসারটাকে ঝাঁঝালো হতে দেখে খুব আনন্দ উপভোগ করেছিলি তাই না? তোর এই চোখ দুটো আমি। সেই পিশাচ মূর্তি এবার চেংয়ের চুলের মুঠি ধরে ঝুলিয়ে দুটো ছোট পাথর তুলে নিয়ে গুজে দিল চেংয়ের দুই চোখের কোটরে। এরপর সেই পিশাচ একটা গাছের ডাল ভেঙে ঢুকিয়ে দিল চেংয়ের গলায়। কয়েকবার থরথর করে কেঁপে উঠল চেং ওরফে মুয়াংয়ের দেহটা। তারপর একটা সময় স্থির হয়ে গেল। সেই দেহ থেকে একটা ছায়া বেরিয়ে জুড়ে গেল আগের তালগোল পাকানো চারটে বিকৃত দেহের সাথে। এবার সেই পিশাচ চেংয়ের নিথর দেহটাকে তুলে দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিল সেই খাদের ভেতর। এবার সত্যি আর কেউ কোনোদিনও খোঁজ পাবে না চেংয়ের দেহ।
ইরিন ওরফে লিউ এবার ছুটে গেল সেই পিশাচের দিকে। তারপর কাঁদতে কাঁদতে বলতে থাকলো, দিদি, দিদি, তুই আমাকে বারবার বাঁচিয়েছিস, আর আজ আমার সাথে সাথে আমার ছেলেটাকেও তুই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচালি। তোকে তোকে যে কি বলে আমি। আর কিছু বলার আগেই একটা প্রচন্ড চড় এসে পড়ল ইরিনের গালে। ইরিন জুনোকে নিয়ে কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ল মাটির উপর। সেই প্রেত মূর্তি এবার বলল, একদম আমাকে দিদি বলে ডাকবি না। তোর দিদি অনেক আগে মরে গেছে। আর তুই কি ভাবলি আমি তোর জীবন বাঁচাতে তোকে বারবার রক্ষা করেছি? না রে না, আমি তোকে আর তোর ছেলেকে নিজের হাতে মারবো বলে তোকে বাঁচিয়েছি। কোনো রকমে উঠে বসল ইরিন। চড় খেয়ে তার গাল থেকে রক্ত বেরোচ্ছে। এ কি শুনছে ইরিন? এই প্রেত, হ্যাঁ হ্যাঁ প্রেত, প্রেতই তো। এটা ওর দিদি নয়, ওর দিদি হতেই পারে না। ওর দিদি হলে এরকম ভাবে কখনো ওর গায়ে হাত তুলতো না। সে আসলে একটা অশরীরী পিশাচ। ইরিন ওরফে লিউ কিছুতেই বুঝে উঠতে পারে না যে এই প্রেত কেন ওর উপর প্রতিশোধ নিতে চাইছে, কিন্তু এটা সে ভালো করেই বোঝে। এখান থেকে পালাতে না পারলে জুনোকে আজকে কিছুতেই বাঁচানো যাবে না। মায়ের কাছে সন্তানের জীবনের থেকে দামি তো আর কিছু নেই। তাই কোনো রকমে উঠে আবারও দৌড়াতে থাকে ও। নগুই পিশাচ লিউয়ের এই পলায়ন দেখে হেসে উঠে বলল, পালাবি? তুই পালাবি? কোথায় পালাবি তুই? চেষ্টা করে দেখ আমার থেকে পালাতে পারিস কিনা। চারিদিকে শুধু ধূসর আর ধূসর সবকিছু, সেই সাথে প্রচন্ড ঠান্ডা। ইরিন তবুও নিজের সন্তানের জীবন বাঁচাতে ছুটে চলেছে। বেশ কিছুক্ষণ ছোটার পর কিছু দূর এগোতেই ওর অবসন্ন দেহটা আর ধকল সহ্য করতে পারে না, পড়ে যায় মঠের ভেতরই একটা পাঁচিলের পাশে। নিজের হাত পা ছড়ে গেলেও জুনোকে সে বুকের ভেতর আগলে রেখেছে। এবার খুব কষ্ট করে টেনে হিঁচড়ে উঠে বসল ইরিন। আর সাথে সাথেই তার সামনে এসে দাঁড়ালো সেই ভয়ঙ্কর নগুই পিশাচ। ইরিন জুনোকে বুকে আঁকড়ে ধরে ভয়ে গুটিসুটি হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে মাটিতে ঘষে ঘষে পিছু সরতে লাগলো। কিন্তু একটু সরতেই পাঁচিলে পিঠ ঠেকে গেল ওর। তার সামনে পালানোর আর কোনো পথ নেই। ইরিন এবার হাত জোর করে বলতে থাকলো, দয়া করো, আমার বাচ্চাকে ছেড়ে দাও। ও ও তো শিশু। দয়া করে ছেড়ে দাও ওকে। আমি আমি তোমার পায়ে পড়ছি, হাত জোর করছি। আমি আমি তো কোনো দোষ করিনি, না আমার বাচ্চা করেছে। দয়া করে আমাদের বাঁচতে দাও। নগুই প্রেত ওর কোনো কথাই শুনল না। সে এবার ইরিন ওরফে লিউয়ের হাত থেকে এক ঝটকায় ছিনিয়ে নিল তার ছোট্ট ছেলেটাকে। না, লিউ আর বুঝি শেষ রক্ষা করতে পারল না। নিজের সন্তানকে বাঁচাতে সে অক্ষম, অপারক। এদিকে প্রেতের মুখে এখন যুদ্ধ জয়ের হাসি। শত শত বছর ধরে সে অপেক্ষা করেছে এই দিনটার জন্য। আজ সে তার প্রতিশোধ নেবেই। প্রতিশোধ। বহু বছর আগে তুই যেমন মুয়াংয়ের ষড়যন্ত্রে সাহায্য করে আমার থেকে
স্বামী পুত্র সব কিছু কেড়ে নিয়েছে। আজ তেমন আমি তোর থেকে তোর ছেলেকে কেড়ে নেব। তোর চোখের সামনে তোর ছেলেকে মারব। আর তুই তুই কি করবি? তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি, দেখবি তাকিয়ে তাকিয়ে। বহু বছর আগে যেমন আমি কিচ্ছু করতে পারি, আমার বাচ্চাকে বাঁচাতে পারি, তেমন তুইও পারবি না তোর বাচ্চাকে বাঁচাতে। বড় সাজ ছিল মাটার সোনার, কিন্তু তোদের জন্য তা হয়নি, তোদের জন্য তা হয়নি। আমার বাচ্চাটাকে বাঁচতে দিসনি তোরা। আজ তুই বুঝতে পারবি যে চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু দেখা একজন মায়ের পক্ষে কতটা বেদনাদায়ক হয়, ঠিক কতটা অসহনীয়। দেখ তোর বাচ্চাকে কিভাবে মারি। এই বলে সেই প্রেত হাওয়ায় ভাসমান অবস্থাতেই বাচ্চাটাকে 2 হাত দিয়ে উঁচু করে ধরল মাটিতে আছাড় মারার জন্য। কিন্তু বাচ্চাটার যেন এই ভীষণ প্রেত মূর্তিকে দেখেও এক বিন্দুও ভয় নেই মনের মধ্যে। সে গোল গোল চোখ করে একটা হাতের আঙুল মুখের ভেতরে দিয়ে খিলখিল করে হাসছে। যেন এই ভয়ঙ্কর প্রেতকে দেখে খুব আমোদ হচ্ছে তার। এই দেখে নুগুই প্রেতের মাথার মধ্যে জ্বলা আগুনের শিখাটা যেন দপ করে জ্বলে উঠল। সে এবার সেই ছোট্ট বাচ্চাটার নরম তুলোর মতো ছোট শরীরটাকে আরো খানিকটা ওপরে তুলে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল শক্ত কংক্রিটের রাস্তার উপর। কিন্তু না না, বাচ্চাটাকে ছুঁড়ে ফেলার ঠিক আগে শেষ মুহূর্তে থমকে গেল তার হাত। কারণ সেই বাচ্চাটার মুখ দিয়ে বেরিয়ে এসেছে একটা আওয়াজ, যেটা আটকে দিয়েছে নুগুই প্রেতকে। কিন্তু কি এমন বলল সে? এই দুধের শিশু এমন কি বলতে পারে যাতে কালাকালের ওপার থেকে উঠে আসা এই ভয়ঙ্কর প্রেত থেমে যায়? আসলে কি বলুন তো, সবার ওপরে একজন বসে সবটা পরিচালনা করেন। তার ইচ্ছাতেই এমন কিছু অবাক করা ঘটনা কখনো কখনো ঘটে যায় যা আমাদের সাধারণ মানুষের জন্য বিশ্বাস করাই কঠিন হয়ে ওঠে। এখানেও ঠিক এরকমই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল। নগুই প্রেত জুনোকে ছুঁড়ে ফেলতে যাবে, এমন সময় হঠাৎ সে শুনতে পেল একটা কচি গলায় কে যেন বলছে। সাথে সাথে বিদ্যুৎ পৃষ্ঠের মতো থমকে গেল পিশাচ। হ্যাঁ, তাই তো, সে তো স্পষ্ট শুনল ওই যে মা ডাকটা। কিন্তু কে ডাকছে এইভাবে? আবারও একবার শুনতে পেল সে। না, ভুল শুনছে না সে। কি মনে হতেই এবার সে তার হাতে ধরা বাচ্চাটার দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। বাচ্চাটা নিজের বাঁ হাতটা মুখে ঢুকিয়ে ফোগলা দাঁতের মাড়ি দিয়ে চিবোচ্ছে আর খিলখিল করে হাসছে, আর ডান হাতের তর্জনী দিয়ে নুগুই প্রেতের দিকে ইশারা করে আধো আধো স্বরে বলছে, একে ভগবানের চমৎকার ছাড়া আর কি বা বলা যেতে পারে? এই যে তিনি ইমোর এতদিনের অপূর্ণ বাসনা আজ এমন একটা পরিস্থিতিতে পূরণ করে দিলেন। নুগুই পিশাচ স্তম্ভিত হয়ে সেই বাচ্চাটার দিকে তাকিয়ে। লিও এমন আশ্চর্য ঘটনায় অবাক, হতভম্ব হয়ে সে তাকিয়ে আছে তার বাচ্চা আর পিশাচটার দিকে। নুগুই পিশাচের 2 চোখ বড় বড় হয়ে গিয়েছে। নিষ্পলক দৃষ্টিতে সে চেয়ে আছে সেই শিশুটার মুখের পানে। তার ভিতর তখন এক উথাল পাথাল চলছে। নুগুই পিশাচ সেই বাচ্চাটার চোখের দিকে চেয়ে দেখল কত মায়া সেখানে, কত বিশ্বাস সেখানে, কত ভরসা। বাচ্চাটার ভাব এমন যে পিশাচটা যেন তাকে মারতে নয়, বরং খেলার ছলে তাকে কোলে নিয়েছে। সে শিশুর 2টি চোখের নির্মল দৃষ্টিতে
যেন ধীরে ধীরে ভিজে যাচ্ছে নগুই পিশাচ। এমন সময় লিউ অবাক হয়ে দেখল নগুই প্রেতের মধ্যে যেন কি একটা পরিবর্তন হয়েছে। তাকে আরো অবাক করে নগুই প্রেত এবার যেটা করল সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না লিউ। ও দেখল সেই উঁচু করে ধরে রাখা অবস্থা থেকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনছে। বাচ্চাটার মুখে কিন্তু তখনও হাসি। নগুই প্রেত নিজের খুব কাছে এনে অবাক চোখে দেখতে থাকলো তাকে। হঠাৎ তার মনে হলো এই বাচ্চাটাকে দেখতে অনেকটা যেন তারই সন্তানের মতো। এই কথাটা মনে পড়তেই আবারও যেন বিদ্যুৎ খেলে গেল নগুয়ের মাথায়। তার সন্তানের হাসি মাখা মুখটা ফুটে উঠল, আর তার পরক্ষণেই তার স্মৃতিতে ফুটে উঠল সেই কুচক্রীদের কুচক্রান্ত, যার ফলে ওই বিশাল ঘণ্টার আঘাতে তার নিষ্পাপ শিশুটা প্রাণ হারিয়েছিল। দপ করে আবারও জ্বলেই উঠতে যাচ্ছিল নগুইয়ের চোখ দুটো। এমন সময় সেই বাচ্চাটা নিজের একটা হাত নগুই প্রেতের গালে রেখে বলে উঠল, আবারও সঙ্গে সঙ্গে সেই প্রেতের সমস্ত জিঘাংসা কোথায় যেন উবে গেল। একটা শিরশিরে অনুভূতি খেলে গেল তার ওই পৈশাচিক শরীরে। সেই অনুভূতি হলো একজন নারীর প্রথম মা ডাক শোনার অনুভূতি। প্রেত এবার নিজের কঠিন হাতের মুঠো আলগা করে সেই বাচ্চাটাকে খুব সাবধানে আলতো করে নিজের বুকের কাছটাতে ধরল, ঠিক যেমন একজন মা তার সন্তানকে খুব সাবধানে কোলে নেয়, ঠিক তেমন করে। তারপর নিজের বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে চোখ বুজে রইল কিছুক্ষণ। এক শীতলতা যেন ধীরে ধীরে নেমে যাচ্ছে তার বুক বেয়ে। আহা, কি শান্তি, কি পরম শান্তি। একসময় দেখা গেল পিশাচের চোখের কোণায় এক বিন্দু জল চিকচিক করছে। তারপর সেই অশ্রুবিন্দু সেই প্রেতের গাল বেয়ে ধীরে ধীরে নদীর ধারার মতো নেমে এলো। তারই এক ফোঁটা এসে পড়ল সেই বাচ্চাটার কপালে। তারপর ফোঁটায় ফোঁটায় ঝরে পড়তে থাকলো আরো আরো অশ্রুবিন্দু। আরে, এই শীর্ণ জীর্ণ মৃত শুষ্ক অবয়বটার ভেতর এক বিন্দু জল আছে বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। সেখানে এত জল কি করে নির্গত হচ্ছে? এত অশ্রুধারা, এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ এই অশ্রুধারা আসলে কেবল অশ্রুধারা নয়, এ এক মায়ের স্নেহধারা। আর মায়ের স্নেহধারা কখনো যে শুকিয়ে যায় না। সন্তানের জন্য তা সদা সর্বদা বয়ে চলে অবিরাম ধারায়। আর তাই তো মা ডাক শুনে নগুই প্রেতের মধ্যেও প্রতিশোধের আগুনে ঢাকা পড়ে থাকা সেই মাতৃত্বটা জেগে উঠেছে। একটু ভুল হলো, প্রেত বলছি কাকে? ওই যে ওই সামনেটায় তাকিয়ে দেখুন একবার, কেমন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মেয়েটা। বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে সে। সেই পিশাচ মূর্তিটির চোখ থেকে অঝরে অশ্রু বর্ষণ হচ্ছে। এবার সেই ফোঁটা ফোঁটা করে অশ্রু এসে পড়ল মাটিতে। আর অশ্রুবিন্দু মাটিতে পড়তেই ঘটল আর এক চমৎকার। ধূসর আকাশের বুকে কোথা থেকে যেন দেখা দিল একদল সাদা ধবধবে মেঘ। তারপর ফোঁটায় ফোঁটায় তারা ঝরে পড়তে লাগলো ধূসর পৃথিবীর বুকে। যেখানে যেখানে এই বৃষ্টির ফোঁটা এসে পড়ল, সেই স্থানগুলির থেকে ধূসর বর্ণ চলে গিয়ে ধীরে ধীরে নিজেদের আসল বর্ণ ধারণ করতে থাকলো। এক ফোঁটা দু ফোঁটা করে হাজার হাজার বৃষ্টির ফোঁটা নেমে আসছে আকাশের বুক থেকে। আর তারা ধীরে ধীরে পৃথিবীকে ফিরিয়ে দিচ্ছে তার সমস্ত রং।
আজ যেন আকাশ থেকে জল নয়, বরং রামধনু ঝরে পড়ছে বৃষ্টি হয়ে। গাছপালা, আকাশ, বাড়ি ঘর, ফুল, রাস্তাঘাট সবকিছু তাদের নিজেদের রং ফিরে পাচ্ছে প্রতি ফোঁটায় ফোঁটায়। যে চেরি গাছগুলো এতদিন ধরে গ্রীষ্মের গণ্ডিতে আটকে পড়েছিল, তাদের মধ্যে সহসায় যেন বসন্তের আগমনের লক্ষণ ফুটে উঠল। তাদের পাতা ঝরে গিয়ে সমস্ত গাছ ছেয়ে গেল ছোট ছোট চেরি ফুলের কুঁড়িতে। তারপর এক সময় একে একে ফুটে উঠতে থাকলো নিজেদের রূপের আগুন ছড়িয়ে। গোলাপি সাদা রঙের ছোট ছোট ফুলের থোকায় ঢেকে গেল চারপাশের গাছগুলির প্রতিটি শাখা প্রশাখা। অর্থাৎ এই জঙ্গলে এত দিন বাদে আবারও চেরি ব্লসম শুরু হলো। চারিদিকে যতদূর চোখ যায় শুধুই গোলাপি রঙের ফুলের চাদর বিছিয়ে থাকতে দেখা যায়। ইরিন তার সামনে একটু ওপরে তাকিয়ে দেখল সেই প্রেত মূর্তি, যে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। তার গায়েও এবার ফোঁটা ফোঁটা করে এসে পড়ছে সেই বৃষ্টি। আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির জল আর সেই প্রেত মূর্তির গাল বেয়ে ঝরে পড়া চোখের জল মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে, যেন শান্ত হচ্ছে ধরিত্রীর বুক। সাথে সাথে সে হাওয়ায় ভাসমান প্রেত মূর্তির রূপ পরিবর্তন হয়ে যেতে লাগলো। তার দেহ থেকে একটা অদ্ভুত সাদা আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। আকাশ থেকে কেটে গেল মেঘ। এত আলো বেরিয়ে এলো যে লিউ হাত দিয়ে নিজের চোখ আড়াল করল। প্রেত মূর্তির গায়ের সেই ছেঁড়া ধূসর কাপড়ের ওপর বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে তাতে লাল রঙের ছোপ ধরতে শুরু করেছে। গায়ের রং, চুলের কালো ধীরে ধীরে সব ফিরে আসছে। সেই প্রচণ্ড আলোতে যখন লিউয়ের চোখ একটু সয়ে এলো, সে দেখল আলোর বলয় থেকে বেরিয়ে আসছে এক অপরূপ সুন্দর নারী মূর্তি। এই চেহারা তার চেনা, সেই পূর্ণিমার চাঁদের মতো গোল মুখাবয়ব, লাল ঠোঁট আর কাজল কালো দুটো চোখ, যেন দুটো ভ্রমর বসে আছে। দুধ সাদা গায়ের রং, মাথার দীর্ঘ ঘন কালো চুল সেই সুন্দর চূড়ো করে বাঁধা আর কিছুটা ছেড়ে রাখা পিঠের ওপরে। ঝালর লাগানো চুলের কাঁটা আর ফুল গোজা আছে সেই চুলে। পরনে সোনার সুতোর নকশা করা টকটকে লাল রঙের রেশমের কিমোনো, নানা রকম রত্ন আর সোনার অলংকার তার গায়ে। একটা সুদীর্ঘ লাল ওড়না তার কোমরের পেছন থেকে এসে দুই হাতের কবজি জড়িয়ে দুই পাশে বেরিয়ে রয়েছে। তাদের দীর্ঘ শেষ প্রান্ত দুটি হাওয়ার সাথে ওপরের দিকে উঠছে। একটা অদ্ভুত সুন্দর সোনালী জ্যোতি ঘিরে রেখেছে তার সমস্ত দেহটা। চারপাশের গাছ থেকে হাওয়ার সাথে সাথে ঝরে পড়ছে চেরি ফুলের পাপড়ি, যেন ফুলের বৃষ্টি করছে ওরা। সেই নারীর ডান হাতে কোলের মধ্যে ধরা লিউয়ের ছোট্ট ছেলেটা, আর বাঁ হাতে একটি রেশমের কাপড়ের ফিতের ঝালর ঝোলানো ছাতা। সেই ছাতা দিয়ে সে রোদ থেকে আড়াল করে রেখেছে তার কোলে ধরা বাচ্চাটিকে। হালকা হাওয়ায় রেশমের কিমোনো আর ছাতার ফিতেগুলো দুলে দুলে উঠছে। এবার সেই নারী মূর্তি ধীরে ধীরে নিচে নেমে আসতে থাকলো। এই নারী মূর্তিকে এখন চিনতে একদম অসুবিধা হচ্ছে না লিউয়ের। এ যে ইমো, তার গত জন্মের দিদি ইমো, সেই ইমো যে বাবার ছোট বোনকে খাবার দিয়ে তবে নিজে খেত, সেই ইমো যে নিজের থেকে বেশি নিজের বাবা আর বোনের খেয়াল রাখত। সেই ফুলের মতো মেয়েটা, সেই ইমো এটা। লিউ দেখল ইমোর দুই চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছে, আর খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার ছেলের মুখের দিকে। আস্তে আস্তে ইমোর পা এবার মাটি ছুঁল। ইমো হাঁটু মুড়ে ধীরে ধীরে বসে পড়ল মাটির ওপর। তারপর বাঁ হাত দিয়ে ছাতাটা নিচে নামিয়ে রেখে দুই হাত দিয়ে সেই শিশুটিকে বুকে জড়িয়ে ধরে আবারও হাপুস নয়নে কাঁদতে থাকল।
অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল করেছি আমি। শিশুদের মধ্যেই তো স্বয়ং ঈশ্বর বাস করেন, আর প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমি কিনা একটা নিষ্পাপ শিশুর প্রাণ কেড়ে নিতে যাচ্ছিলাম, যে মহাপাপ করতে যাচ্ছিলাম, মহাপাপ করতে যাচ্ছিলাম। শত শত বছর আগে আমার সন্তানের সাথে যে অন্যায় হয়েছিল, আজ সেই একই অন্যায় আমি করতে যাচ্ছিলাম আর একটা নিষ্পাপ শিশুর সাথে। আমার সন্তানের মতোই সেও যে বোঝে না হিংসা কি, ঈর্ষা কি, প্রতিশোধ কি, আর ক্ষমতার লোভী বা কি। ঠিক আমার সন্তানকে যেমন কিছু স্বার্থলোভী মানুষের লালসার বলি হতে হয়েছিল, সে একই ভুল করতে যাচ্ছিলাম আমি। হা ভগবান, তুমি আমার সকল ভুল ভাঙিয়ে দিয়েছ। আমি আর প্রতিশোধ চাই না, আমি আর প্রতিশোধ চাই না। যে প্রতিশোধ নিতে গেলে এরকম পবিত্র প্রাণকে শেষ হতে হয়, সেই প্রতিশোধ চাই না আমার, চাই না, চাই না। আমি সবাইকে ক্ষমা করলাম, আমি ক্ষমা করলাম আমার সন্তানের হত্যাকারীদের, আমি ক্ষমা করলাম আমার স্বামীর হত্যাকারীদের, আমি ক্ষমা করলাম আমার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের, আমি ক্ষমা করলাম, আমি ক্ষমা করলাম, আমি ক্ষমা করলাম। সেই সাথে দেখা গেল দূরে দাঁড়িয়ে থাকা বিকৃত তালগোল পাকানো অবয়বটার থেকে 5টি ছায়া আলাদা হয়ে উঠে গেল আকাশের দিকে। সময়ের কালচক্র থেকে মুক্তি পেয়ে গেল ওরা। আহারে, কত কষ্ট, কত বেদনা, কত দুঃখের পাহাড় প্রমাণ স্তূপ জমে রয়েছে মেয়েটার বুকে। আজ যেন সন্তানের আদর ভরা ডাকের উষ্ণতায় সেই পাহাড় গলে বাঁধ ভাঙা বেগে নেমে আসছে অশ্রুধারা। আহারে, কাঁদুক, মন খুলে কাঁদুক আজ মেয়েটা। মনের সমস্ত জমানো কষ্ট ধুয়ে মুছে দূর হয়ে যাক তার অশ্রু জলে। বুকটা একটু হালকা হোক ওর। ইমু এবার শিশুটার মাথায়, কপালে, গালে, হাতে বারবার চুমু খেতে লাগলো, আর সেই সাথে বলতে লাগলো, বাবা, বাবা, তো লাগেনি তো, তো ব্যথা লাগেনি তো, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমাকে। আমি যে মস্ত বড় ভুল করতে যাচ্ছিলাম, আমাকে ক্ষমা করে দে তুই। হায় রে অদৃষ্টের খেলা! সেদিন রক্ত মাংসে গড়া একদল মানুষ যখন ষড়যন্ত্র করে একটা শিশুকে হত্যা করল, তখন তারা একবারও ভাবল না। কিন্তু আজ এই ভয়ঙ্কর প্রেত মূর্তি এই ছোট্ট শিশুটির মায়া ভরা স্বর শুনে এত যুগ ধরে বহন করে আসা নিজের সমস্ত প্রতিহিংসার কথা এক লহমায় ভুলে গিয়ে তার দোষীদের ক্ষমা করে দিল নির্দ্বিধায়। কে যে মানুষ, কেই বা পিশাচ, সবকিছু কেমন যেন গুলিয়ে গেল, তাই না? লিউ এতক্ষণ ওদের দিকেই তাকিয়েছিল। এবার সে বলে উঠল, দিদি, তুই হয়তো পুরো ঘটনাটা জানিস না। তুই পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার পর, কিংবা মুয়ান তোর দেহ পুড়িয়ে দিয়ে আসার পর কি কি ঘটনা ঘটেছিল, তার কিছুই তুই জানিস না। যদি জানতিস, তাহলে হয়তো মনে মনে এতটা রাগ পুষে রাখতিস না আমার জন্যে। বরং বরং আমার উপর তোর করুণাই হতো। যে স্ত্রীকে তার নিজের স্বামী প্রতি জন্মে ঠকায়, তার উপর করুণা ছাড়া আর কি বা হবে?
মানে কি বলছিস তুই লিউ? তুই নিজের ক্ষমতা দিয়ে সেদিন আমাকে পূর্ব জন্মের সব কথা মনে করালি। তারপর যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি হসপিটাল বেডে। আমি তখন জ্যাংকে দেখেই চিনতে পারি যে ওই আগের জন্মের মোয়াং। তবে আমি ভেবেছিলাম আগের জন্মে না হলেও এই জন্মে ওর থেকে নিশ্চয়ই ভালোবাসা পাবো। তবে না, সে আশা আমার আর পূরণ হলো না। এই জন্মেও ওর থেকে সেই আঘাত আর বিশ্বাসঘাতকতাই পেলাম। আজ মুখ বুজে দেখছিলাম সেই ইতিহাসের পুনরাবৃত্তি। বুঝলাম ও এতদিন আমার সাথে মিথ্যে অভিনয় করেছে, মিথ্যে কথা বলেছে, ঠিক যেমন তোকে মিথ্যে কথা বলেছিল বহু বছর আগে। মিথ্যে কথা? হ্যাঁ, মিথ্যে কথা। এতদিন ধরে মুহাংয়ের কথা বিশ্বাস না করে যদি একবার আমার জীবনে ঠিক কি ঘটেছিল সেটা একবার জানার চেষ্টা করতিস, তাহলে তাহলে আজকে আমাকে এই প্রশ্নটা করার প্রয়োজন পড়তো না। তোর তো সে ক্ষমতা আছে। তুই আমাকে যখন এত কিছু মনে করালি, তখন নিজেই একবার সচক্ষে দেখে নে না আমার সাথে তারপর ঠিক কি কি হয়েছিল। ইমু এবার নিজের ক্ষমতা কাজে লাগিয়ে দেখতে লাগলো লিউয়ের অতীত জীবনের পরিণতি। চোখের পাতা বন্ধ করতেই তার সামনে ফুটে উঠল একের পর এক দৃশ্য। সে দেখল ইমু পাহাড়ের ওপর থেকে লাফ দেওয়ার পর লিউ সেখানে পাথরের মতো দাঁড়িয়ে আছে। একবার হাওরানের মৃতদেহর দিকে, আর একবার মাটিতে পড়ে থাকা সেই বিশাল ঘণ্টা আর তার তলায় চাপা পড়ে থাকা ভাঙাচোরা কাঠের টুকরোগুলোর দিকে তাকাচ্ছে। সেখান থেকে বেরোনো রক্তের লাল ধারাটাও চোখে পড়েছে তার। এমন সময় সেই ভাঙাচোরা কাঠগুলোর মধ্যে একটা উঁচু হয়ে থাকা কাঠের টুকরোগুলোর একটিতে লাল দড়ি দিয়ে বাঁধা একটা সোনার ঝুনঝুনি দেখতে পেল। এই জিনিসটা তো ওর চেনা। এই ঝুনঝুনিটাই তো সে দিয়েছিল ইমুর ছেলেকে। মাসি হিসেবে তার দেওয়া প্রথম উপহার ছিল এটা। তাহলে কি এই ঘণ্টার নিচে ইমুর ছেলে? ব্যাপারটা ভাবতেই শিহরিত হয়ে উঠল লিউ। না না, তা কি করে হয়? আজকে তো অনুষ্ঠান হওয়ার কথা। তাই যদি বা হবে, তাহলে হাওড়ানোভাবে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে রয়েছে কেন? আর ইমু এটা কি করলো? কি বলল ও? কি লাফ দিল খাদে? এবার লিউয়ের চোখ পড়ল মুয়াংয়ের ওপর। ওর হাতে ধরা একটা রক্ত মাখা ছোড়া, সারা গায়ে রক্তের দাগ। সহজ সরল লিউয়ের মাথায় কিচ্ছু ঢুকল না। এসব কি দেখছে, কি শুনছে সে শুধু বারবার চারপাশে তাকিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করল। ঘটনার আকস্মিকতায় স্থবির হয়ে পড়েছে সে। এমন সময় মুয়াং এগিয়ে এসে লিউকে বলল, কে? কিছুই মাথায় ঢুকছে না তোমার? হ্যাঁ? না না না, এসব কি? মানে চারিদিকে এত রক্ত, হওয়ান ওভাবে মরে গেছে। মরে গেছে মানে? মরে গেছে মানে মরে গেছে। কেন, তুমি দেখলে না? তোমার দিদি ঝাঁপ দিল খাদে, সেও মরে গেছে। আর তোমার আদরের বোনের ছেলে, সেটাকেও নিকেশ করেছি। ওই যে ওই ঘন্টাটার তলায় ঘুমোচ্ছে, একেবারে চিরদিনের ঘুম ঘুমোচ্ছে। তার হাসির শব্দ গোটা মঠ জুড়ে শোনা যেতে লাগলো। তুমি ওদের? এই, আরে আরে তুই কি এখনো বুঝিসনি? অবশ্য বুঝবি বা কি করে, বোকা হাবা মেয়ে কোথাকার। আরে
আরে তোর বোনকে সপরিবারে আমি শেষ করে দিয়েছি। আমি আমি এখন রাজা, রাজা মুয়াং, এখন রাজা। লিউয়ের চোখে একটা অবিশ্বাস ফুটে উঠল। প্রাথমিক ধাক্কা কাটিয়ে গর্জে উঠল সে। আমি এক্ষুনি সকল প্রজাতে তোমার এই অপকর্মের কথা জানাবো। ওরা তোমায় উচিত শিক্ষা দেবে। আমি এক্ষুনি বলবো, এক্ষুনি। এই বলে সামনে এগোতে গেল, আর তৎক্ষণাৎ মাথায় একটা প্রচণ্ড টান অনুভব করল সে। মুয়াং তার হাত দিয়ে লিউয়ের চুলের মুঠো খামচে ধরেছে। যন্ত্রণায় কোঁকিয়ে উঠল লিউ। মুয়াং এবার লিউকে চুলের মুঠি ধরে নিজের কাছে টেনে তার ডান হাতে ধরা রক্তমাখা ছুরিটা লিউয়ের গালে ঘষতে ঘষতে বলল, তুই কি করবি? হ্যাঁ, কি করবি তুই? প্রজাদেরকে ডাকবি? এই যে এই যে এই যে ছোড়াটা দেখেছিস, এটা দিয়ে এক কোপে এক্ষুনি তোর গলাটা কেটে ফেলে রাখবো। দেখবো, তারপর দেখবো কি করে তুই প্রজাদের জানা সেসব। লিউ ঘৃণা ভরা চোখে মুয়াংয়ের দিকে তাকিয়ে আছে। আজকে কিছুতেই যেন এই মুয়াংকে সে চিনতে পারছে না। তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটা কি তার সেই প্রাণপ্রিয় মুয়াং, যে তাকে এত ভালোবাসতো, নিজের পরিবারের সবাইকে ভালোবাসতো? তবে কি ও সবকিছু অভিনয় ছিল? মুখোশের আড়ালে এ কি ভয়ঙ্কর রূপ তার! কোনোদিনও তো এর বিন্দুমাত্র আঁচ করতে পারেনি লিউ। কষ্টে যন্ত্রণায় লিউয়ের চোখ থেকে জল বেরিয়ে এলো। ছাড়ো, ছাড়ো, ওকে লাগছে আমার। ছাড়ো, হ্যাঁ ছাড়ো, লাগছে। তোকে ছাড়বো তো, ছাড়বো তো তোকে। চল চল আমার সাথে চল। এই বলে লিউকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে একটা ঘোড়ার গাড়িতে তুলে দেয় মুয়াং। এর পরের দৃশ্যে দেখা গেল মুয়াং লিউকে টানতে টানতে রাজপ্রাসাদের একটা ঘরের ভেতরে নিয়ে আসলো, আর তারপর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝের ওপর। ব্যথায় কোঁকিয়ে উঠল লিউ। শোন, তুই তোর দিদির থেকে এই রাজপ্রাসাদের কোষাগারের যা যা কথা জানতি, যেমন ধর কোন খাতে কি পরিমাণ খরচ হবে, কোথা থেকে কত টাকা আসবে, সব সব আমাকে বলতি। তাই তো সবার নজর এড়িয়ে কোষাগার থেকে অর্থ চুরি করতে পারতাম আমি। তোর দিদি তোকে কোষাগারের এসব হিসেবের কথা কাউকে বলতে বারণ করলেও আমি আমি নিজের কথায় তোকে ভুলিয়ে সব কিছু জেনে নিতাম। আর তুইও আমাকে বিশ্বাস করে বোকার মতো সব বলে দিতি। আর আজকে মরার আগে তোর দিদিকে আমি বলেছি যে তুই এই সব কাজে আমাকে সাহায্য করতি। এই শুনে আমার মুখটা দেখার মতো হয়েছিল রে। বনে বনে খুব মিল, তাই না? এমন চাল চেলেছি যে মনের দুঃখে নিজেই খাদে ঝাঁপ দিল। তুই এবার এই ঘরেই বন্ধ থাকবি। নে নে, পচে মর এখানে। এই বলে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল মুয়াং। মুয়াং এতক্ষণ যা যা বলে গেল সে সবকিছু বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছিল লিউয়ের। তার যেন মনে হচ্ছিল তার কানে কেউ গলিত সীসা ঢেলে দিচ্ছে। দুঃখে কষ্টে শারীরিক ধকলে
মেঝের ওপরেই জ্ঞান হারালো লিউ। এর পরের দৃশ্যে দেখা গেল একটা ঘরের কোণে লিউ একা একটা কাঠের টেবিলে হেলান দিয়ে বসে আছে। ঘরের অপর কোণে জ্বলছে একটি মাত্র ছোট্ট প্রদীপ। তার ক্ষীণ আলো এসে পড়ছে লিউয়ের মুখে, আর সেই আলোতে ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘদিন ঠিক করে কিছু খায়নি। চোখের তলায় কালি পড়েছে, দুই গাল ভেঙে গিয়েছে, পোশাক মলিন ও অবিন্যস্ত। দুই গালে শুকনো জলের ধারার ছোপ স্পষ্ট। তার দৃষ্টি সামনের দিকের দেওয়ালে নিবদ্ধ। এমন সময় টলমলো পায়ে উঠে দাঁড়ালো লিউ। তারপর ঘরের কোণ থেকে জানলার কাছে টেনে নিয়ে আসলো একটা কাঠের চেয়ার। আসলে প্রাসাদের এই দিকটায় একটা খাদ আছে, তাই জানলাটা এমন উঁচুতে। লিউ এবার চেয়ারের উপর পা দিয়ে উঠে গেল জানলার সামনে। একবার নিচের দিকের গভীর কালো খাদটার দিকে চেয়ে দেখল, তারপর আকাশের পানে চাইল। ছোট বড় কত তারা মিটমিট করে জ্বলছে ওই কালো আকাশের বুকে। এমন সময় একটা শীতল হাওয়ার ঝাপটা এসে লাগলো লিউয়ের চোখে মুখে। বুক ভরে একটা শ্বাস নিল সে। আজ সে মুক্তির স্বাদ পেতে চলেছে। এ বন্দি অবস্থায় আর যে ভালো লাগছে না তার, তাই আজ সে চিরতরে মুক্তি নেবে। আর ওই আকাশের বুকে জ্বলে থাকা তারাদেরকে বন্ধু করে সেও তাদের একজন হয়ে যাবে। আশ্রয় মানে কি শুধুই একটা ছাদ, একটা ছাউনি আর চারটে দেওয়াল? না, আশ্রয় মানে হলো ভালোবাসার মানুষটার সান্নিধ্য পাওয়া, তার ছত্র ছায়ায় বাঁচতে পারা। কিন্তু যে ভালোবাসার মানুষের কাছে আশ্রয় চেয়েছিল সেই মানুষটাই আজকে তাকে ঠকিয়ে আশ্রয়হীন করে দিয়েছে, নরক করে তুলেছে তার জীবনটাকে। তাই সে ঠিক করেছে সে আশ্রয় নেবে এই বিশাল মুক্ত আকাশের বুকে। আর দেরি করল না লিও। এবার সে নিজেকে ভাসিয়ে দিল হাওয়ায়। রাতের সেই অন্ধকার খাদে কোথায় যে তার দেহটা হারিয়ে গেল কেউ জানতেও পারল না। এতটা দেখে আবারও চোখ খোলে ইমো। প্রাণপ্রিয় বোনের এই পরিণতি দেখে তার চোখ আবারও জলে ভিজে যায়। কি রে দিদি, জানতে পারলি আমার সাথে ঠিক কি কি হয়েছিল? আমাকে ক্ষমা করে দে বোন, আমি ভুল করেছি। আমি যদি আগে একবার এসব জানার চেষ্টা করতাম তাহলে আজ এভাবে তোর আর তোর বাচ্চার উপর প্রতিশোধ নিতে যেতাম না। আমি প্রতিশোধ স্পৃহায় অন্ধ হয়ে গেছিলাম। আমি আজ জানতে পারলাম যে তুই নির্দোষ। যারা প্রকৃত অর্থে দোষী তাদের অনেক আগেই আমি শাস্তি দিয়েছি। আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। একটু থেমে ইমো আবার বলল, যা আগে কোনোদিন করিনি, আমি আজকে সেই কাজ করেছি। তোর গায়ে হাত তুলেছি, আমি ছোট্ট বোনটাকে চড় মেরেছি আমি। সে নিজের একটা হাত বাড়িয়ে দিল বোনের দিকে, তারপর হাত বুলিয়ে দিল লিউয়ের গালের কালশিটে পড়ে যাওয়া জায়গাটায়। সাথে সাথে মিলিয়ে গেল দাগ। লিউয়ের সমস্ত ব্যথা উধাও হয়ে গেল নিমেষে। তারপর লিউয়ের ছেলেকে লিউয়ের কোলে দিয়ে ইমো বলল, এই নে তোর ছেলেকে কোলে দে। আমার এবার যাওয়ার সময় হয়ে গেছে বোন, ভালো থাকিস। এবার মাটি থেকে সেই ছাতাটা তুলে নিয়ে উঠে দাঁড়ালো ইমো। লিউ দেখল আকাশের বুকে একটা সাদা মেঘের কাছে একটি নীল কিমোনো গায়ে এক রাজপুরুষ দাঁড়িয়ে। সে তাকিয়ে আছে ইমোরই দিকে। তার কোলে ধরা আছে একটা বাচ্চা ছেলে। সেও
বারবার হাত নেড়ে যেন নিজের কাছে ডাকছে ইমোকে। লিউ এক মুহূর্তে চিনে নিল তাদের। ও যে হাওরান দাঁড়িয়ে আছে, কোলে তার আর ইমোর সন্তানকে নিয়ে। তারা এতদিন ধরে অপেক্ষা করছিল ইমোর জন্য। ইমো এবার রেশমের লাল কিমোনো আর ওড়না বাতাসে উড়িয়ে ধীরে ধীরে উঠে যেতে থাকলো খোলা আকাশের দিকে। লিউ তার চোখের কোণে জল নিয়ে হাত নাড়িয়ে বিদায় জানালো তার দিদিকে, আর ভগবানের কাছে প্রার্থনা করল পৃথিবীতে না হোক, পরলোকে গিয়ে যেন তার দিদি নিজের স্বামী আর সন্তানের সাথে মিলিত হতে পারে। লিউ দেখল ইমো একসময় পৌঁছে গেল হাওরান আর তার ছেলের কাছে। তারপর নিজের ছাতাটা হাওরানের হাতে দিয়ে নিজের ছেলেকে আদর করে কোলে তুলে নিল। হাওরান একটা হাত রাখলো ইমোর কাঁধে, আর অন্য হাতে ধরে থাকলো সেই ছাতাটা। তারা তিনজন এখন ছাতার তলায় দাঁড়িয়ে আছে, আর তাদেরকে ঘিরে সেই ছাতাটা লাল রঙের রেশমের ফিতেগুলো বাতাসে উঠছে। একটা অসম্পূর্ণ পরিবার আজ এত যুগ পর সম্পূর্ণতা পেল। অবসান হলো বহু বহু দিনের এক অপেক্ষার। তারা তিনজন এবার পিছনে ফিরে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে মিশে গেল আলোয় ভরা নীল আকাশের বুকে। পূর্ণতা পেল বহু বছর ধরে অসম্পূর্ণ থেকে যাওয়া এক মলিন অধ্যায়। শেষ হলো বিশ্বদীপ সরকারের কাহিনী সুগন্ধির ঘ্রাণ ধূসরের অন্তিম খণ্ড, প্রতিশোধের শেষ রাত। এই ধরনের গল্প আপনারা আরও শুনতে চাইলে কমেন্ট সেকশনে জানান। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। না হলে এত বড় বড় কাজ করার সাহস পাবো কোথা থেকে? আর আপনাদের ভালোবাসাই তো আমাদের একমাত্র অনুপ্রেরণা। তাই গল্প শুনে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা আমাদের গল্প কথা নতুন শুনছেন তাদের কাছে অনুরোধ, গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক বাটনটা প্রেস করে যাবেন। আজকের সমগ্র পর্ব পরিচালনায় গল্প কথা টিম, পোস্টার ডিজাইনিং এবং সাউন্ড এডিটিংয়ে আমি অয়ন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।